আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন। আসসালামু আলাইকুম। সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার নানান ধরনের কর্মকাণ্ড, নানান ধরনের বক্তব্য, লেখালেখিতে বেশ আগে থেকেই মানুষের মধ্যে নানান ধরনের সন্দেহ, সংশয়, নানান ধরনের প্রশ্ন এবং রহস্যের সৃষ্টি হয়েছে। তিনি কাদের হয়ে মাঠে নেমেছেন, কাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চান, কি মিশন নিয়ে তিনি খুব জোরসোরে এখন নানান ধরনের বক্তব্য দিচ্ছেন, কর্মকাণ্ড নেমেছেন, বিতর্কিত কর্মকাণ্ডে, এবং পুরো সেনাবাহিনীকেই যে ডিস্টাবলাইজ করার জন্য বিশেষ ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি নিজেকে ব্যবহার করছেন, এ কথা মোটামুটি অনেকের কাছে স্পষ্ট। রোববার আওয়ামী লীগ সরকারের সময় গুম এবং খুনের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় প্রথম সাক্ষী হিসেবে তিনি উপস্থিত হলেন আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে। সেটা তিনি হতেই পারেন, কিন্তু সেখানে তার যে সাক্ষ্যের ধরন, তাতে মনে হচ্ছে যেন শুধুমাত্র জেনারেল জিয়াউল আহসানের বিচার নিশ্চিত করাই তার উদ্দেশ্য নয়, পুরো সেনাবাহিনীকে দেশবাসীর সামনে একটা ভয়ঙ্কর বাহিনী হিসেবে পোর্ট্রেট করার একটা নীল নকশা তার বক্তব্যের মধ্যে। তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে যে বক্তব্য দিলেন, তাতে মনে হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে সেনাবাহিনীর বিরুদ্ধে সাক্ষী হিসেবে রেখেছেন। সেনাবাহিনীর সবাই খারাপ, পুরো সেনাবাহিনী কলঙ্কিত, জঘন্য, একমাত্র তিনিই ফেরেশতা। তিনি যে কতখানি ফেরেশতা, আমি আমার এই বক্তব্যে তার কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই, এবং তিনি যে বক্তব্য দিয়েছেন তার চুম্বক অংশ একটু আপনাদের শোনাতে চাই। তিনি যে বক্তব্য দিয়েছেন, আমাদের মনে রাখতে হবে যে এটি সাধারণ কোনো সেমিনার, সিম্পোজিয়াম বা সভা সমাবেশের বক্তব্য নয়। একটা বিশেষ আদালতের বিচারকদের সামনে তিনি তার বক্তব্য তুলে ধরছেন, এটুকু আমাদের মাথায় রাখতে হবে। তিনি প্রথমেই বলছেন যে আমি সেনাবাহিনীর সদস্যদের মধ্যে গুম ও খুনের সংস্কৃতি কিভাবে গড়ে উঠেছে সে সম্পর্কে সাক্ষ্য দিতে এসেছি। তিনি গেছেন জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে কথা বলতে, অথচ শুরু করছেন সেনাবাহিনীর সদস্যদের গুম এবং খুনের সংস্কৃতি নিয়ে তার বক্তব্য উপস্থাপনের বিষয়ে। তিনি বলছেন সেনাবাহিনীতে খুনের সংস্কৃতি অনেক আগে থেকেই ছিল, গুমের সংস্কৃতি গড়ে উঠেছে পরে, প্রকৃতপক্ষে স্বাধীনতার পর থেকেই খুনের সংস্কৃতি শুরু হয়েছে। আচ্ছা, খুনের সংস্কৃতি বলতে উনি কি বোঝাতে চেয়েছেন? আমরা যদি দেশের ইতিহাসে সবচেয়ে বড় দুই যে হত্যাকাণ্ড, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, তার সঙ্গে সেনাবাহিনীর কতিপয় মুষ্টিমেয় কিছু কর্মকর্তা বা কিছু সেনা সদস্য জড়িত ছিলেন, এ কথা আমরা সবাই জানি। সেই জায়গা থেকে আমরা প্রশ্ন উত্থাপন করতে পারি কোনো অবস্থাতে যে পুরো সেনাবাহিনী এই সব হত্যাকাণ্ডের পিছনে দায়ী? অবশ্যই সেনাবাহিনী নানান কারণে বিতর্কিত, কিন্তু তিনি ঢালাওভাবে একেবারে আমাদের যে সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠেছে সেই সেনাবাহিনীকেই বিতর্কিত করছেন সজ্ঞানে। তিনি বলছেন, মানে তিনি যে বর্ণনাগুলো দিয়েছেন তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে বক্তব্যটি দিয়েছেন তা হচ্ছে এই সেনা সদস্যদের প্রত্যেকের কাছে প্রাণঘাতী অস্ত্র থাকে এবং তাদের প্রশিক্ষণ এক গুলি এক শত্রু নীতির উপর পরিচালিত হয়ে থাকে। বস্তুত এটি না হলে সেনাবাহিনী কখনো যুদ্ধ করতে পারবে না। এজন্য প্রশিক্ষণকালে, খেয়াল করুন, এজন্য প্রশিক্ষণকালে সেনা সদস্যদের ডিহিউম্যানাইজ করা হয়। মানে কি? প্রত্যেককেই অমানুষ হিসেবে গড়ে তোলা হয় সেনাবাহিনীতে। যখন যারা সেনা সদস্যরা ট্রেনিং নিতে যান, তারা ধীরে ধীরে মানুষকে মানুষ মনে করা ভুলে যায়, মানুষকে টার্গেট বলতে শুরু করে। ফায়ারিং রেঞ্জে মানুষ আকৃতির টার্গেটের উপর গুলি করে তাদের মানুষ হত্যার মনস্তাত্ত্বিক বাধা দূর করা হয়। আমি প্রথমবারের মতন এমন মন্তব্য শুনলাম সেনা সদস্যদের প্রত্যেকের বিরুদ্ধে, এবং এই ধরনের ট্রেনিং দেওয়া হয় এর আগে আমরা নিশ্চিতভাবে কখনো জানতাম না। তাদেরকে কঠোর মনোভাবের এক একজন সদস্য হিসেবে গড়ে তোলা হয়, কিন্তু তাদেরকে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা হয় না। এটি তিনি কোথায় পেলেন? এর জন্য তাকে জবাবদিহি করতে হবে। আমি
তার এই বক্তব্য শোনার পর সেনা কর্মকর্তাদের কারো কারো সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এবং তারা চ্যালেঞ্জ দিয়েছেন এমন কিছু সেনাবাহিনীতে করা হয় না, বরং সেনা সদস্যদেরকে প্রথমে জেনারেল ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ দেওয়ার পর অফিসার্স ক্যাডেট হিসেবেই প্রশিক্ষণ দেওয়া হতো। অর্থাৎ প্রথমে একজন সেনা সদস্য কতটা মানবিক হতে পারে, অন্য মানুষের প্রতি তারা কতটা শ্রদ্ধাশীল হতে পারে, সেই বিষয়েই তাদেরকে মানবিক হিসেবে গড়ে তোলা হয়। এটিকে বলা হয় জেনারেল ক্যাডেট। অথচ এই যে ইকবাল করিম ভূঁইয়া IKB, তিনি যখন সেনাপ্রধান ছিলেন, আমি যতটুকু জানতে পেরেছি সেই সময় থেকে জেনারেল ক্যাডেটের বিষয়টি বাদ দেওয়া হয়। শুরু থেকেই অফিসার্স ক্যাডেট হিসেবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, শুরু হয়। তিনি এতটাই ফ্রেস্ট, এতটাই মানবিক যে তার সময় এই বিষয়টি ঘটল। তিনি বলেছেন যে নানান বিষয় নিয়েছেন, 2003 থেকে 2006 সাল পর্যন্ত কতজনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। অপারেশন ক্লিন হার্টের সময় সেনা সদস্যদেরকে ইন্ডেমনিটি দিয়ে তাদেরকে হত্যাকাণ্ডের লাইসেন্স দেওয়া হয়েছে। 2007 থেকে 2009 পর্যন্ত সময়ে DSFI সামরিক গোয়েন্দা সংস্থা সব কিছুর মুখ্য নিয়ন্ত্রক হয়ে ওঠে। 2009 সালে BDR বিদ্রোহের পর সেনা অফিসারদের মধ্যে ভারত এবং আওয়ামী লীগ বিদ্বেষ তীব্রতর হওয়া, সিনিয়র ও জুনিয়র অফিসারদের মধ্যে বিভাজন ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় তিনি তুলে ধরেছেন। এত কিছুর কি দরকার ছিল? তিনি জেনারেল জিয়াউল আহসান যদি সত্যিই অপরাধী হয়ে থাকেন, যদি সত্যিই গুম খুনের সাথে জড়িত হয়ে থাকেন, তিনি যেসবের প্রত্যক্ষদর্শী, তার হাতে যেসব তথ্য প্রমাণিত আছে সেইগুলোই তুলে ধরবেন। তা না, তিনি ইতিহাস শোনাতে গেছেন বিচারকদেরকে। এবং জেনারেল জিয়াউল হাসানের বিষয়ে আমি এর আগে একটি মন্তব্য করেছি আমার একটি কন্টেন্টে। তিনি কতটুকু অপরাধী, কতটুকু নিরপরাধ আমি সে ব্যাখ্যা যাচ্ছি না, কিন্তু এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মিস্টার তাজুল ইসলাম, তিনি একটি সভাতে ওপেন মন্তব্য করলেন যে জেনারেল জিয়া নাকি 1000-এর অধিক হত্যা করেছে। মানে তিনি সকালে, বিকালে, রাতে, খাওয়ার পর বা খাওয়ার আগে একটা করে মানুষ মারতেন। কিন্তু এই ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে 101টি অথবা শতাধিক হত্যাকাণ্ডের। আগেরগুলো কোথায় গেল? যে সহস্রাধিক হত্যাকাণ্ড ঘটিয়েছেন। যাই হোক, সে অন্য বিষয়। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তিনি নানান বিষয়ে বর্ণনা দিয়ে একটা পর্যায়ে বলছেন তারিক আহমেদ সিদ্দিকীকে তার নিরাপত্তা, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তার মাধ্যমে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করার জন্য একটা চেষ্টা চলতে থাকে। এইখান থেকে শুরু করলেও আমরা ধরে নিতে পারতাম যে জিয়াউল আহসানের বিরুদ্ধে তার যে সাক্ষী, তার সাথে এখান থেকে বিষয়গুলো উঠে আসতে পারে। তা না, তিনি শুরু করলেন 54-55 বছরের ইতিহাস সেনাবাহিনীর বিরুদ্ধে। তিনি বলছেন জেনারেল জিয়া সম্পর্কে, আমি সেনাপ্রধান হওয়ার পূর্ব থেকেই অনেক সামরিক সদস্যদের মতোই র্যাব সদস্যদের অবৈধ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে অবহিত ছিলাম। সেনাপ্রধান হওয়ার পরপরে আমি র্যাবের ADG তৎকালীন কর্নেল মুজিবকে আমার অফিসে ডেকে পাঠাই এবং এসব ক্রস ফায়ার বন্ধ করতে বলি এবং এরপরে আমি সিদ্ধান্ত দিই যে র্যাব, DGFI কিংবা BGBতে কোনো সেনা সদস্য পোস্টিংয়ে যদি যায় তার পূর্বে আমার ইন্টারভিউতে আসবো, তার কাছে যেতে হবে ইন্টারভিউর জন্য। যারা র্যাবে যেত তাদের তিনি নানানভাবে মোটিভেট করতেন। নরহত্যা মহাপাপ, কাউকে হত্যা করলে তার পরিবারের অভিশাপ সংশ্লিষ্ট ব্যক্তির উপর নেমে আসে ইত্যাদি ইত্যাদি নসিহত করতেন। আরে নসিহতের জায়গা তো এটি নয়, এটি তো অ্যাকশনের জায়গা। কেন তিনি এইসব বন্ধ করতে পারেননি? কেন 2012 সালের জুলাই মাসেই জেনারেল জিয়াকে র্যাব থেকে সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হলো না? তখন তো তিনি সেনাপ্রধান 2012 থেকে 2014। এইবার বিশেষ কিছু প্রশ্ন তুলি তার সম্পর্কে। 2014 সালে তিনি যখন সেনাপ্রধান, তৎকালীন 9th ডিভিশন, 9ম ডিভিশনের GOC ছিলেন মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী, অনেকে আমরা তাকে জানি, চিনি, এবং 33 ডিভিশনের GOC ছিলেন জেনারেল জাহিদুর রহমান। তারা ওই সময়
কাঁচপুরের ঢাকার কাঁচপুর ব্রিজের পাশে শীতকালীন সেনা অনুশীলন যখন চলছিল, তখন একটা পর্যায়ে জেনারেল ইকবাল করিম ভূঁইয়াকে এই দুই জিওসি বলছিলেন, তৎকালীন জিওসি, যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে যাওয়া যাবে না, এই বিষয়ে যেন শেখ হাসিনাকে বা তৎকালীন প্রধানমন্ত্রীকে চাপ দেওয়া হয়। যদি এটি না হয়, সেনাবাহিনী নির্বাচন সংক্রান্ত কোনো কাজে যাবে না বা কোনো ধরনের এই ধরনের নির্বাচনের সমর্থন সেনাবাহিনী থাকবে না, যেন এটি শেখ হাসিনাকে বোঝানো হয় এবং বোঝাতে সক্ষম হন ইকবাল করিম ভূঁইয়া। তিনি তো কিছু করেননি, যেহেতু বহাল তবিয়তে ছিলেন। 2014 ইলেকশনের সময় তিনি ছিলেন। বরং এই পরামর্শ দেওয়ার কারণে জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী এবং জেনারেল জাহিদুর রহমানকে সেখান থেকে বা দুজনকেই কমান্ড থেকে সরিয়ে দেওয়া হলো, যদি শোনা যায়। এবং আরো একটি বিষয় হচ্ছে, যখন তিনি কোয়ার্টার মাস্টার জেনারেল ছিলেন, QMG সেনাপ্রধান হওয়ার আগে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার সরকারি বাসভবন থেকে উচ্ছেদ করা হলো শেখ হাসিনা সরকারের সময়। এই উচ্ছেদ প্রক্রিয়া এবং মইনুল হোসেন রোডের ওই বাড়িতে যে কমপ্লেক্স গড়ে উঠেছে, বহুতল ভবন গড়ে উঠেছে, সেই প্রক্রিয়াটি সম্পূর্ণ করেছেন এই জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। এবং সম্ভবত তার পুরস্কার হিসেবে তিনি সেনাবাহিনীর শীর্ষ পদটি বাগিয়ে নিতে পেরেছিলেন। এই যে তিনি পুরো বাহিনীর বিরুদ্ধে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এই যে নানান বিষয় উত্থাপন করলেন, এটা তো রেকর্ড হয়ে থাকবে, খুব স্বাভাবিক। এবং তিনি এখন যে ফেরেশতা তুল্য কথাবার্তা বলছেন, তিনি তখন কেন, যখন সেনাপ্রধান ছিলেন, তখন কেন রিভল্ট করতে পারেননি? রিভল্ট বলতে আমি বলছি যে তিনি চাকরি ছেড়ে দিয়ে সংবাদ সম্মেলন করতে পারতেন, জাতির উদ্দেশ্যে সবকিছু জানাতে পারতেন। একটা চাকরি বাঁচানোর জন্য তিনি এই যে এক যুগ পরে সেই কথাগুলো বলছেন, কি উদ্দেশ্যে? বিশেষ কোনো ষড়যন্ত্র অবশ্যই রয়েছে এবং পুরো বাহিনীকে একেবারে বিতর্কের মধ্যে ফেললেন বা ফেলছেন। আমি আবারও বলি, সেনাবাহিনীর কিছু কিছু কর্মকর্তার কারণে অনেক ধরনের অঘটন ঘটেছে, বিতর্কিত কর্মকাণ্ড ঘটেছে। সেটি আবারও বলি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে শুরু করে এই যে গুম খুন হতে পারে, কিন্তু পুরো বাহিনী নিশ্চয়ই নয় যে বাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। নির্বাচনকে ঘিরে বিশেষ ব্লুপ্রিন্ট নিয়ে কোনো কোনো শক্তি পূর্ণোদ্যমের সামনে এগিয়ে চলেছে এবং এই ইলেকশনে যে যথেষ্ট পরিমাণ ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঘটানো হবে তা মোটামুটি সাধারণ মানুষের অনেকেই নিশ্চিত। পাশাপাশি এটি এখন এতটাই আলোচনা হচ্ছে যে বাংলাদেশে কোনো কোনো গণমাধ্যমে তার সম্পাদকীয়তে উঠে আসছে, পরোক্ষ প্রত্যক্ষ ইঙ্গিত জানান দিচ্ছে আমাদের সামনে। তারই ধারাবাহিকতায় ভারতের অন্যতম প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার, তারা জামাতে ইসলামীর বিশেষ কৌশল বা ব্লুপ্রিন্ট সম্পর্কে বেশ কিছু বিষয় তুলে এনেছে। তারা যেসব বিষয় মন্তব্য করেছে তা কতখানি বাস্তবতা নির্ভর, এর সাথে সত্যতা কতখানি জড়িয়ে রয়েছে, সেগুলো বিচার বিশ্লেষণের দায়িত্ব নিশ্চয়ই বাংলাদেশের মানুষের। আনন্দবাজার যা বলছে যে নির্দিষ্ট সংখ্যক আসনকে টার্গেট করে জামাতে ইসলামী ভোটারদের তথ্য সংগ্রহ করছে, ভোটের দিনের প্রস্তুতি, বিশেষ প্রস্তুতি তারা নিয়ে রেখেছে, প্রশাসনকে তারা কিভাবে ধীরে ধীরে কবজায় নিয়েছে এবং বিশেষ একটি বাহিনীর বিশেষ একটি অংশ ভোটের দিন জামাতকে কিভাবে সহযোগিতা করবে তাও এখানে উল্লেখ করা হয়েছে। ভোটারদের যেভাবে টার্গেট করা হচ্ছে তা সম্পর্কে এখানে বলা হচ্ছে যে জামাতের পুরুষ ও মহিলা কর্মীরা সারা দেশে বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন। সেটা চালাতেই পারেন, এটি তো বৈধ বিষয়, তাই না? কিন্তু তা যদি বলছে যে জামাতে ইসলামীর কর্মীরা গরিব এবং সাধারণ ভোটারদের জাতীয় পরিচয়পত্র নম্বর এবং মোবাইল ফোন নম্বর সংগ্রহ করছেন,
নিশ্চয়ই এই সংক্রান্ত একটি ভিডিও এরই মধ্যে বাংলাদেশে ভাইরাল হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, এবং তারা কোন দলের রাজনৈতিক কর্মী নিশ্চয়ই সেটিও আমরা লক্ষ্য করেছি। এবং এখানে বলা হচ্ছে যে ভোটারদের প্রভাবিত করে নিজেদের দিকে ভোট করাতেই এই সব তথ্য সংগ্রহ করা হচ্ছে। এবং যেটি জানা যাচ্ছে তা হচ্ছে জামাতে ইসলামী 162 থেকে 188টি অগ্রাধিকার প্রাপ্ত আসনের প্রচারের জন্য ব্যাপক টাকা খরচ করছে। এবং ভোটার স্থানান্তর সেটি আমরা এর মধ্যে জানি, বিএনপির পক্ষ থেকেও এই সব বিষয়ে কোনোটির বিষয়ে অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনে। অর্থাৎ এক এলাকায় দেখা যাচ্ছে জামাতে 20,000 ভোট আছে, কিন্তু সেখানে নিশ্চিতভাবে পরাজয় হবে, কিন্তু অন্য কোনো এলাকায় জামাত 15-20,000 ভোটের ব্যবধানে হেরে যাচ্ছে, ওই 20,000 ভোটারকে তারা সেই এলাকায় স্থানান্তর করছে। অর্থ খরচ বিষয় যেটি বলা হচ্ছে যে প্রতিটি আসনে জামাত 50 থেকে 100 কোটি টাকা পর্যন্ত খরচের টার্গেট নিয়েছে, এবং শরিক দলগুলোর প্রচার খরচেরও বড় অংশ তারা বহন করছে। ভোটের দিনের প্রস্তুতি সম্পর্কে বলা হচ্ছে, ভোটের দিন ভোর থেকেই বিপুল সংখ্যক জামাত কর্মীরা ভোট কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে পড়তে পারেন, যাতে ভোট গ্রহণ প্রক্রিয়া মন্থর হয়, ধীর হয়, এবং এতে করে বিএনপির সমর্থকেরা যাতে ভোট দিতে না পারেন, লাইনে ঢুকতে না পারেন। এবং আমরা নিশ্চয় জানি যে এবার ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে, যেহেতু একই সঙ্গে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের ভোট। কিন্তু এক একজন ভোটারের জন্য 2.5 মিনিট থেকে 4 মিনিট 4.5 মিনিট পর্যন্ত রাখতে পারে। সেই হিসাবে এর আগে আমি হিসেব কষে দেখিয়েছি যে অর্ধেক সংখ্যক ভোটার হয়তো ভোট দিতে পারবেন যে সময় সারা দেশে। সেই বিষয়টি এখানে ইঙ্গিত করা হয়েছে। প্রশাসনকে কিভাবে কবজায় নিল জামাত, এই প্রসঙ্গে আমি আমার ব্যক্তিগত ধারণা আপনাদের সামনে পোষণ করে এসেছি। এখানে আনন্দবাজার যেটি বলছে, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে তাদের সমমনোভাবাপন্ন ব্যক্তিদের বসাতে সক্ষম হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তার দায়িত্বে থাকবেন আনসার ভিডিপি সদস্যরা। অনেকের অভিযোগ, প্রতিটি কেন্দ্রে অন্তত 15 জন জামাত শিবির কর্মীকে নিরাপত্তার দায়িত্বে রাখার বিষয়টি কৌশলগতভাবে নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি পুলিশের ডিসি, এসপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি পদোন্নতিতে জামাতপন্থীদের উপস্থিতির কথাও শোনা যাচ্ছে। আমি এই কথাও বলেছি যে বিএনপি মাথামোটা রাজনীতির দল হিসেবে এর মধ্যে খানিকটা পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে। 5 আগস্টের পর থেকে বিএনপির একটি অংশের তৃণমূলের নেতাকর্মীরা যেভাবে চাঁদাবাজি, দখলবাজিকে মেতে উঠেছে, তারা এগুলো নিয়েই পড়েছিল। কিন্তু এর মাঝখান থেকে জামাত নীরবে প্রশাসনের বড় অংশকে তারা কবজায় নেওয়ার চেষ্টা করেছে। যেই রদবদল হয়েছে, যে নিয়োগ দেওয়া হয়েছে নতুন নতুন ব্যক্তিকে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে, সেখানে জামাত ছক কষে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী তাদের মনোভাবাপন্ন ব্যক্তিদেরকে নিয়োগ দিতে বা বিভিন্ন জায়গায় বিশেষ বিশেষ ব্যক্তিদের বসাতে ডক্টর ইউনূস সরকারকে বা ইউনূস প্রশাসনকে তারা বাধ্য করেছে বা সেটি তারা অর্জন করেছে। এটি অনেকেই বলে থাকেন। আনন্দবাজার যেটি বলছে যে জামাত স্কুল কমিটিগুলোতে, অর্থাৎ বিভিন্ন স্কুলে যে ম্যানেজিং কমিটি রয়েছে সেই কমিটিগুলোতে প্রথম থেকে নিজেদের লোক ঢুকিয়েছে, কারণ যেসব স্কুলে ভোট কেন্দ্র হয় সেগুলো স্কুল কমিটির নিয়ন্ত্রণে থাকে। ফলে তারা ওই স্কুল থেকে নিযুক্ত প্রিজাইডিং অফিসার ও অন্যান্য পোলিং এজেন্টদের মাধ্যমে ভোট প্রক্রিয়া প্রভাবিত করতে পারে বলে জানা যাচ্ছে। বিশেষ একটি বাহিনী সম্পর্কে এখানে বলা হয়েছে যে ওই বাহিনীর একটি বড় অংশের মধ্যে জামাতের প্রভাব রয়েছে। এই বাহিনীর যশোর এবং রংপুর এলাকার শীর্ষ কর্তারা সাধারণ ভোটারদের জামাতকে ভোট দিতে বলেছেন। একই অভিযোগে খুলনার সংখ্যালঘু গ্রামগুলোতেও নানান ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। এবং
কোনো কোনো বিশ্লেষকের মন্তব্য এখানে নেওয়া হয়েছে, নাম প্রকাশ করা হয়নি। তাদের মতে এই ভোটকে পাখির চোখ করে বহুদিন থেকেই ঘুঁটি সাজিয়েছে জামাত। বিএনপি যখন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে হামলায় ব্যস্ত, জামাত তখন নিঃশব্দে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগের 30 থেকে 35% ভোটদাতার 10% যদি ভোট দিতে যান, তাহলে বেশিরভাগ যেতে পারে জামাতের দিকে, আর তাতেই বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে জামাত। শেষের যে অংশটি, সেটিও তো চরম সত্য, এবং এটিও সত্য কথা যে 5 আগস্টের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ঘরে বা ব্যবসা প্রতিষ্ঠানে যে ধরনের হামলা হয়েছে, নির্যাতন চালানো হয়েছে, জামাতের স্থানীয় নেতাকর্মীরা তারা ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, এটি সত্য কথা। এবং সেই জায়গা থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের এক ধরনের সফট কর্নার তৈরি হয়েছে জামাতের প্রতি কোনো কোনো এলাকায়, এবং একই সাথে বিএনপির প্রতি তাদের চরম ক্ষোভের জন্ম হয়েছে। সেই জায়গা থেকে একটি বিশেষ অংশ আওয়ামী লীগের ভোটারদের একটি বিশেষ অংশের ভোট জামাতের ভোট বাক্সে যেতে পারে। আবার জামাত যে একেবারে চাঁদাবাজি করেনি, তারা নাকি বিভিন্ন টোকেনের মাধ্যমে চাঁদা তুলেছে, এ কথাও তো আমরা জানি, এবং কোথাও কোথাও এর সত্যতাও আছে। যাই হোক, ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।